নমস্কার। আমি অপর্ণা আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন গল্প নিয়ে, মাগাধার ডাক। এই গল্পটা অরিজিনালি আমার লেখা, ন্যারেশনও অপর্ণারই। টিফিনের ঘন্টা পড়ে গেল। ঈশা জিজ্ঞেস করলো রাইকে, কিরে, আজ কি এনেছিস টিফিনে? রাই বলল, ম্যাগি। তুই রোজ ম্যাগি নিয়ে আসিস? দেখ আমি কি নিয়ে এসেছি, আলুর দম আর লুচি। রাই খুবই আনন্দ হয়ে বলল, লুচি। এটা শুনে ঈশা মুখ ঘুরিয়ে বলল, অমনি না, আমায় সব সময় ম্যাগি খাওয়ানো আর নিজে খাবে কিনা লুচি। রাই একটু কাতু করে বলল, তুই এমনি করবি আমায়, দিবি না? ঈশা একটু চালাকির ভাব নিয়ে বলল, দেব, তবে একটা শর্তে। কি শর্ত? কথা দে, কালকে টিফিনে তুই নাড়ু নিয়ে আসবি। রাই একটু হেসে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ঠাকুমাকে বলবো নাড়ু বানাতে। দুই বন্ধুতে হাসতে হাসতে পরম আনন্দতে টিফিন খেলো আর বাকি দিনটা এইভাবেই কাটালো। তখনও মনে হয় কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে আগামী দিনে ওদের জন্য কি নতুন দিন আসতে চলেছে, কি নতুন বিপদ আসতে চলেছে। আমার মনে হয় ঈশাও কিছু টের পায়নি। পরের দিন থেকেই রাই আর স্কুলে আসতো না। ঈশা রাইয়ের জন্য রোজ স্কুলের গেটে অপেক্ষা করত, কিন্তু রাই আর ফেরত আসে না। রাইয়ের কথা ভেবে ভেবে ঈশার মন খারাপ হতে শুরু করলো। বাড়ি ফিরে ঈশা নিজের মাকে মন খারাপ করে বলল, মা, রাই আর স্কুলে কেন আসে না? আমি ওকে খুব মিস করি। ঈশার মা এই কথা শুনে ঈশার মাথায় হাত বুলিয়ে বলল, রাইয়ের শরীর ভালো নেই। ওর মা আমায় বলল ও কদিন ধরেই খুব অদ্ভুত বিহেভ করছে। আর এটা শুনেই ঈশা তাড়াহুড়ো করে বলল, আর কি মা? ঈশার মা বলল, রাইয়ের ঠাকুমা মারা গেছে, আর তারপর থেকেই রাই নাকি কারুর সাথে কথা বলে না, কিচ্ছু খায় না, সারাদিন ঘুমিয়ে থাকে। কেউ যদি ওর কাছে আসতে চায় তখনও খুব রেগে যায় আর জিনিসপত্র ছোড়াছুড়ি করে। ঈশাকে নিজের কাছে টেনে বলল, মা, তুমি আর রাইয়ের বাড়ি যাবে না। সবাই বলছে ওর ঠাকুমা মারা যাবার পর থেকে ওর মাথাটা নাকি খারাপ হয়ে গেছে। এই সব কথা শুনে ঈশার মনটা খুব খারাপ হয়ে গেল। ও বুঝতেই পারছিল না যে কি বলবে। সব সময় রাইয়েরই চিন্তা ভাবনা ঈশার মাথায় ঘোরাঘুরি করত। এমন সময় একদিন হঠাৎ করে রাইয়ের মা ঈশার বাড়িতে এলো। রাইয়ের মা ঈশার মাকে বলল, দিদি, ঈশাকে একবার রাইয়ের কাছে নিয়ে যেতে চাই। রাই কারুর সাথেই কথা বলছে না। যদি ঈশার সাথে বলে, মানে ওরা তো খুবই ভালো বন্ধু ছিল, আর রাইয়ের মুখে সারাক্ষণ ঈশার নাম থাকতো আগে। যদি একটিবার ঈশাকে রাইয়ের কাছে যেতে দেন তবে খুব সাহায্য হয়। আপনি ভাববেন না, আমরা ঈশার কোনো ক্ষতি হতে দেব না, ওকে আগলে আগলেই রাখবো। ঈশা এটা শুনে দৌড়ে নিজের মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি যেতে চাই। রাই আমার ছোট্টবেলার বন্ধু, ওর সাথে আমার কত বছরের সম্পর্ক, আর আজকে ও এইভাবে কষ্ট পাচ্ছে আর আমি বান্ধবী হয়ে কাছে দাঁড়াবো না, এটা হতে পারে না। তুমি আমায় অনুমতি দাও, আমি কথা দিচ্ছি, আমি আমি কিচ্ছু ভুল করব না, আর রাইও আমার কোনো ক্ষতি করবে না, তুমি দেখে নিও। ঈশার এই করুণা ভরা মায়া ভরা আবদারে ওর মা গলে গেল। বলল, ঠিক আছে, যাও,
তবে সাবধানে। এই কথা মতনই ঈশা রাইয়ের মায়ের সাথে ওর বাড়িতে চলে গেল। আর কথা মতো রাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে রাইকে ডাকলো, রাই, এই রাই, কিরে, কেমন আছিস? রাই, দেখ না, আমি এসেছি, ঈশা। রাই ঘুরে ঈশার দিকে তাকালো। ঈশাকে দেখে রাই হেসে বলল, আরে ঈশা, কিরে, কতদিন পর এলি, আমায় তো ভুলেই গেছিস, আর আসিসই না আমার বাড়িতে। এটা বলে পরম আনন্দতে আর খুশিতে ঈশার 2 হাত ধরে টেনে ঈশাকে নিজের ঘরে নিয়ে গেল। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কারুর সাথে যেই রাই এতদিন কথা পর্যন্ত বলছিল না, ডাকলে ফিরে পর্যন্ত তাকাতো না, সেই রাই ঈশার একটা ডাকে একদম আগের মতন স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে দিল। আর শুধু তাই নয়, মুখে হাসিও ফুটে আসলো। এটা ভেবে কোথাও না কোথাও সবাই যেমন অবাক হচ্ছিল, তার সাথে নিশ্চিন্তও হচ্ছিল। রাই পরম আনন্দতে ঈশাকে নিজের ঘরে টেনে ঈশার সাথে খুব গল্প করতে শুরু করে দিল। এমন ভাবে কথা বলছিল যেন এতদিন ধরে রাই কোথাও ছুটি কাটাচ্ছিল, আর ফিরত এসে সবার আগে ঈশাকেই নিজের সমস্ত অভিজ্ঞতার কথা বলে। সেই দিনের পর থেকে ঈশা প্রায়ই আসতো রাইয়ের বাড়ি ওর সাথে খেলতে। রাই আর স্কুল যেত না, কারণ ও ঈশা ছাড়া আর কারুর সাথেই সেইভাবে মিশতে পারতো না। একদিন রাইয়ের মা রাইকে ঈশার বাড়ির পুজোতে যেতে বলল, কিন্তু রাই মানা করে দিল। ও বলল, না, আমি কোনো পুজোতে যাব না, আমার ভালো লাগে না। রাইয়ের মা এই কথাটা শুনে একটু অবাক হয়ে গেল, কিন্তু নিজের মেয়েকে এর চেয়ে বেশি কিছু বলার সাহস উনি পেলেন না, আর চুপ হয়ে গেল। পরের দিন ঈশা প্রসাদ নিয়ে রাইয়ের বাড়ি এলো। ঈশা রাইয়ের মাকে বলল, কাকিমা, রাই কই? ও আমার বাড়ির পুজোতে কেন এলো না? রাইয়ের মা বলল, বাবা, ওকে আমি অনেকবার বলেছিলাম, কিন্তু কিন্তু কি কাকিমা? রাই এমন করে মানা করে দিল যে আমি আর কিছু বলার মানে মনে জোরই পেলাম না। ঈশা এই কথাটা শুনে একটু অবাক হয়ে গেল, কেন কি রাই স্বভাবে খুবই শান্ত আর নম্র মেয়ে ছিল। কারুর সাথে উঁচু আওয়াজে কথা বলা তো দূরের কথা, কারুর থেকে চোখ রাঙিয়ে পর্যন্ত কথা বলতো না। যেই রাই নিজের বন্ধু বান্ধবের সাথেই এত ভালোভাবে মিশত, সেই রাই নিজের মাকে চোখ রাঙাবে আর এমন করে উত্তর দেবে যে ওর মা কোনো কথাই জিজ্ঞেস করতে পারবে না। ঈশার যেন এই কথাগুলো শুনে খুব অবাক লাগছিল। ঈশা আর কিছু না কথা বাড়িয়ে সোজা রাইয়ের ঘরে গেল। গিয়ে বলল, কিরে রাই, তুই এলি না কেন কাল আমার বাড়ির সত্যনারায়ণ পুজোতে? আমি কত তোর জন্য অপেক্ষা করলাম, বারংবার আন্টিকে বলে গেছিলাম যে তোকে নিয়ে যেতে, কিন্তু আন্টি আমায় বলল তুই নাকি যেতে মানা করে দিলি। কি রে, তোর কি হয়েছে? তুই কি আমার পরে রেগে? রাই কোনো উত্তর দিল না, ঈশার দিকে একবার ফিরেও তাকালো না। ও নিজের মতনই কিছু একটা নিয়ে খেলতে লাগলো। রাই ঈশার দিকে পিঠ করে বসেছিল। এতগুলো কথা বলে গেলাম, কিন্তু তুই একবারও ফিরে তাকালি না। ঈশা আশ্চর্য হয়ে রাইকে আবার জিজ্ঞেস করলো, কিন্তু রাই কোনো উত্তর দিল না। ঈশা এত সাত পাঁচ না ভেবে ওকে বলল, আচ্ছা ছাড় এসব কথা, যাসনি যাসনি, নে এই নে, তোর জন্য প্রসাদ নিয়ে এসেছি। এটা বলে ঈশা রাইকে প্রসাদ দিতে এগিয়ে এলো।
ঈশাকে কাছে আসতে দেখে রাই ভয় চিৎকার শুরু করে দিল আর বলতে লাগলো, ওটা ফেলে দে, আনিস না আমার কাছে, ফেলে দে ওটা, ফেলে দে। সেই দিন প্রথমবার রাইয়ের বিভৎস মুখটা সবার চোখের সামনে ভেসে উঠল। ঈশা তো ভয় একদম শিউরে উঠল। রাইয়ের পুরো মুখটা রক্তহীন ফ্যাকাশে হয়ে উঠল, চোখের চাহনির টকটকে লাল, আর চোখ দেখে ঈশা তো কেঁপে উঠল। তখনই হঠাৎ করে ঈশার চোখ পড়ল রায়ের পায়ের পাশে পড়ে থাকা একটা পুতুলের দিকে। কিন্তু সেই পুতুলটা এমনি সেমনি পুতুল নয়, সেই পুতুলটার ঘাড় দেহ থেকে আলাদা করা। তার মানে এতক্ষণ ধরে রাই পুতুলটার ঘাড় মটকাচ্ছিল। ঈশা এটা দেখে আর সহ্য করতে পারল না। ঈশার চিৎকার শুনে সবাই দৌড়ে রাইয়ের ঘরে গিয়ে দেখলো রাইয়ের সেই বিভৎস রূপটি। রাইয়ের মা তো আগেই সব পিছন থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছিল। রাইয়ের মা ভয়তে অজ্ঞান হয়ে গেল। কেউ রায়ের কাছে যেতে পারছিল না। রাই সমানে চিৎকার করেই যাচ্ছিল। এত চিৎকার শুনে ঈশার মা ছুটে আসলো, এসে এসব দেখে ঈশাকে নিয়ে চলে গেল। ঈশা আর 2 দিন অবধি কোনো কথা বলেনি। রাইকে এই অবস্থাতে দেখে কেমন একটা মূর্ছে গেছিল। ঈশা নিজের ঘরেই চুপচাপ বসে থাকতো, সেরকম মিশতও না কারোর সাথে। ঈশার মা রোজ ঈশাকে গিয়ে বলতো, এতটা ভেঙে পড়িস না বাবা, আমি তো আগেই বলেছিলাম যে রাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে, হয়তো ঠাকুমা যাওয়াটা ও মেনে নেয়নি। যতই হোক, আমরা তো সবাই দেখেছি রাই নিজে ঠাকুমাকে খুব ভালোবাসতো, আর রাই তো বেশিরভাগ ঠাকুমার কাছেই বড় হয়েছে, তাই মায়ের চেয়েও বেশি ঠাকুমাকে স্নেহ করত। ওনার হঠাৎ মৃত্যুটা ও মেনে নিতে পারেনি, তাই হয়তো ভয়ে টেনশনে এরকম ব্যবহার করে উঠেছে। তুমি এত কিছু ভেবো না, ও আবার ঠিক হয়ে যাবে। রাইয়ের বাবা মার সাথে আমাদের কথা হলো, রাইয়ের নাকি বড় হাসপাতালে চিকিৎসা হবে, ওকে নাকি ভেলোর নিয়ে যাবে। ঈশার মা এতগুলো কথা বলে গেল, কিন্তু ঈশা কোনো উত্তরই দিল না। যেন নির্বিকার হতাশ ঈশা আর কারোর কাছে কিছু শুনতেই চায় না। এরকমই সময় যাচ্ছিল, হঠাৎ একদিন ঈশা দেখে যে রাইয়ের বাবা মা ঈশার বাবা মার কাছে এসে উপস্থিত হয়েছে। বড়দের মধ্যে কিছু কথোপকথন চলছিল। ঈশা এসব দেখে বলল, আন্টি, রাই এখন কেমন আছে? রাইয়ের মা এই কথা শুনে কেঁদে কেঁদে উত্তর দিল, ভালো নেই মা, একদম ভালো নেই। ঈশার মার বাবার দিকে ঘুরে তাকিয়ে বলল, প্রথমেই ভাবলাম রাইয়ের হয়তো ওর ঠাকুমার চলে যাওয়াতে কোনো মেন্টাল প্রবলেম হয়েছে, তাই তাই বলেই তো ওকে কত ডক্টর, নার্সিংহোম, কত ওষুধ খাওয়ানো হলো। কিন্তু সেই দিন যা ঘটলো, তারপর তারপর আমাদের মনে হয় না রাইয়ের কোনো মাথা খারাপ হয়েছে, ওকে অন্য কিছু ধরেছে। আর তার জন্যই আমরা তোমাদের কাছে এসেছি। তোমরা যদি আমাদের এই বিপদ থেকে একটু উদ্ধার করো। এই কথা শুনে ঈশার মা বলল, এমনি হয় ভেঙে পড়বেন না দিদি, খারাপ সময় তো সবারই আসে। আমি জানি রাই আপনাদের একমাত্র মেয়ে, আর নিজের সন্তানকে এইভাবে কষ্টে দেখতে কোন মায়েরই ভাল লাগতে পারে।
আমিও তো একটা সন্তানের মা। তাছাড়া রাই আমারও মেয়ের মতন, কত আমাদের বাড়িতে এসেছে, খেলেছে, থেকেছে। ঈশার তো বোনের মতন রাই। আপনি চিন্তা করবেন না, আমরা এই বিপদে সবাই একসাথে লড়বো আর রাইকে উদ্ধার করব। পরের দিন সবাই মিলে রাইকে নিয়ে মন্দির চলে গেল। ঈশা নিজের মাকে জিজ্ঞেস করলো যে এখানে কি হবে। ঈশার মা বলল, রাইয়ের ভেতরে যদি কোনো প্রেতাত্মা ঢুকে থাকে তাহলে তাকে বার করার জন্য এই পুজোটা করা হচ্ছে। ঈশা দেখলো একটা বড় লম্বা দাড়িওয়ালা লোক ইশারা করে জানালো যে রাইকে নিয়ে আসতে। রাই মন্দিরের বাইরে একটা গাড়িতে বসেছিল। ঈশা রাইয়ের কাছে গিয়ে দেখল রাই আবার সেই বীভৎস মূর্তি ধারণ করেছে। কিছুতেই রাই মন্দিরের ভেতরে ঢুকবে না। ঈশা এইবার রাইয়ের হাত ধরে ওকে টানতে লাগলো মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাই ঈশাকে মাটিতে ধাক্কা মেরে ফেলে দিল আর ঈশার উপর পাথর ছুঁড়তে লাগলো। তখনই মন্দির থেকে 3-4টে লোক এটা দেখে দৌড়ে এসে রাইকে থামালো। কিন্তু তখন রাইয়ের গায়ে প্রচণ্ড জোর, ও কারোর কথাই মানতে চাইছিল না। ওই লোকগুলোকেও ঠেলে ফেলে দিচ্ছিল। কোনো রকমে ওই লোকগুলো নিজেকে সামলে রাইয়ের দুহাত চেপে ধরল আর ওকে টানতে টানতে মন্দিরের ভেতরে নিয়ে গেল। রাই বাজেভাবে ছটপট করছিল আর চিৎকার করে বলছিল, আমি যাব না, আমি যাব না। রাইয়ের এই বীভৎস চেহারা দেখে সবার ভয় হতে শুরু করলো। ওর গলার আওয়াজটাও কেমন একটা ভারী ভারী হয়ে গেল। লোকগুলো রাইকে ধরে ওই তান্ত্রিকটার সামনে নিয়ে গেল। রাই খুব ছটপট করছিল, কারুর কথা শুনছিল না। তখনই তান্ত্রিকটা রাইকে একটা বেতের বাড়ি মারল। রাই নিচে পড়ে গেল আর ওর চারিপাশে মন্ত্র দিয়ে বেঁধে দিল। রাই জোরে জোরে চিৎকার করতে থাকল। রাইয়ের চোখ লাল লাল আর বড় বড় হয়ে গেল। এই সব দেখে ঈশা তো ভয় চিৎকার করে উঠল। ঈশার চিৎকার শুনে রাই হঠাৎ ওই ভয়াবহ মূর্তি নিয়ে ঈশার দিকে হঠাৎ করে ছুটে আসতে শুরু করলো। মন্দিরের পুরোহিতের দল রাইকে ধরতে গেল, কিন্তু তখন রাইয়ের গায়ে একেবারে অসুরের মতন শক্তি। প্রায় একবারে 6 জনকে ঠেলে ফেলে দিয়ে রাই একটা বিকৃত চিৎকার করে ঈশার উপর ঝাঁপিয়ে পড়ল আর ঈশার গলা চেপে ধরল। বলল, আমি একা একা যাব না, তোকে সাথে নিয়ে যাব, তোকে সাথে যেতেই হবে। অনেক অনেক যুগ পর আমি এই সুযোগ পেয়েছি। ঈশার পাশ রাইয়ের দিকে তাকিয়েছিল। ও ভাবতে পারছিল না যে ওর ছোটবেলার বন্ধুর এই আরেকটা রূপও হতে পারে। আর এই দিকে রাই ওর গলা টিপে ধরে বসেছিল। ঈশার চোখ লাল হয়ে যাচ্ছিল, মাথায় শিরা ফুলে উঠছিল আর ও প্রাণপণে রাইয়ের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তখনই হঠাৎ করে পেছন থেকে মন্দিরের বড় পুরোহিত মন্ত্রপুত জল ভরা বালতি রাইয়ের মাথায় উপরে ঢেলে দিল। ওই মন্ত্রপুত জল যেই মুহূর্তে রাইয়ের মাথাটা স্পর্শ করলো, রাই অজ্ঞান হয়ে পড়ল। সব শান্ত হয়ে গেল। ঈশার মা দৌড়ে আসলো ঈশাকে মেঝে থেকে তুলে নিতে। পুরোহিত বলল, ও এখন অজ্ঞান হয়ে আছে, কিন্তু বেশিক্ষণ থাকবে না। তাড়াতাড়ি ওকে তুলে এই লাল কাপড়ের মধ্যে ভালো করে ওকে ঢেকে দাও। সঙ্গী পুরোহিত এই কথাগুলো শুনে লাল কাপড়ের মধ্যে ভালো করে ঢেকে দিল রাইকে। রাইয়ের উপর লাল কাপড়টা চাপা দেবার পর বড় পুরোহিত
আবার মন্ত্র জাপ করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ সেই তান্ত্রিক মন্ত্র জাপ করলো। ঈশা আর বাকি সবাই ভয়ের চোখে পুরো দৃশ্যটাকে দেখছিল। কিছুক্ষণ পর রাইয়ের বডিটা ওই লাল কাপড়ের মধ্যে থেকেই নড়তে শুরু করলো। তার সাথে রাইয়ের গলাটা যেন একটা বয়স্ক মেয়ের গলা হয়ে গেল। এই রকম ভয়াবহ দৃশ্য দেখে ঈশা অজ্ঞান হয়ে গেল। ঈশা আস্তে আস্তে চোখ খুলল। মাথায় একটা তীব্র যন্ত্রণা। একবারে চোখ খুলতে একটু অসুবিধা হচ্ছিল। হঠাৎ করে ঈশার কানে হালকা হালকা ডাক শোনা দিচ্ছিল। যখন একটু জ্ঞান আসলো, ঈশার সব মনে পড়ে গেল যে মন্দিরে কি কি ঘটেছিল। ঈশা ধড়পড়িয়ে উঠে পড়ল। রাই, রাই কোথায়? রাই! ঈশার মা, বাবা আর বাকি সবাই ঈশার ডাক শুনে ঈশার কাছে এসে বসলো। ঈশার ভয়ের ছটপটানি দেখে সবাই ঈশাকে বলল, রাই ঠিক আছে, কিন্তু ওর এখন ট্রিটমেন্ট চলছে, তাই কদিন রাইয়ের সাথে দেখা করা যাবে না। এই কথা শুনে ঈশা মাকে বলল, কিন্তু মা, আমার অজ্ঞান হওয়ার পর কি কি হলো? ঈশার মা বলল, সেই কথা পরে একদিন তুমি শোনো। তুমি এখন প্রচণ্ড উইক আছো। ডক্টর বলেছে তোমায় বাড়ি নিয়ে যেতে। এখন কদিন তোমার একদম রেস্ট চাই। ঈশা বলল, কিন্তু মা, রাই! আর কোনো কথা না, তুমি আমার সাথে এখনই বাড়ি যাবে। এই কথা বলে ঈশার মা আর ঈশার সাথে কোনো কথা বলল না, আর ওকে বাড়ি নিয়ে চলে গেল। বেশ কদিন কেটে গেল। রাইয়ের কোনো খবরই আর ঈশা পেল না। ও কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, সেটাও ঈশা জানতে পারতো না। যখনই ঈশা নিজের মাকে রাইয়ের কথা জিজ্ঞেস করত বা সেই দিন মন্দিরে ওর অজ্ঞান হওয়ার পর কি কি হলো জানার চেষ্টা করত, ঈশার মা খালি একটাই উত্তর দিত, একদিন সব বলবো, এখন কিচ্ছু জিজ্ঞেস করো না। ঈশা সারাক্ষণ জানলা দিয়ে রাইয়ের বাড়ির দিকে তাকিয়ে থাকতো। ও কিছু বুঝতে পারছিল না যে রাইয়ের কি হয়েছিল। এই সব ভেবে ভেবে ঈশার দিন কাটছিল। এমন সময় একদিন ঈশার মা দরজা খুলে দেখে সামনে পাড়ার কিছু লোক। তাদের মুখে একটা ভয়ের ছাপ। প্রতিবেশীর মধ্যে একজনকে বলল, আপনারা একবার শিগগিরই রাইতের বাড়ি চলুন, কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে। এই কথা শুনে সবাই দৌড়ে রাইয়ের বাড়ি গেল। গিয়ে দেখলো অনেক লোক জড়ো হয়ে আছে। ঈশা আর ওর মা আর বাবা সবাইকে ঠেলে ঠুলে ভেতরে গিয়ে দেখে রাই মারা গেছে। রাইয়ের বডির সামনে রাইয়ের মা বাবা হাউমাউ করে কাঁদছে। নিজের ছোটবেলার বন্ধুকে আজ এই অবস্থাতে দেখে ঈশা আর কান্না থামাতে পারল না। ও নিজের মাকে জড়িয়ে কাঁদতে থাকলো। আস্তে আস্তে রাইয়ের অন্তিম সৎকার সব নিয়মগুলো শুরু করা হলো। সব নিয়মগুলো এক এক করে শেষ হয়ে যাবার পর ঈশা রাইয়ের ছবির সামনে বসে খুব কাঁদছিল আর বলতে লাগলো, তুই এইভাবে চলে গেলি, আমার তো ছোটবেলার বন্ধু ছিলি তুই। তোর যে কি হলো আমি কোনোদিনই আর জানতে পারলাম না। কি হয়েছিল তোর? এই বলে ঈশা খুব কাঁদছিল। তখনই পেছন থেকে একজন বয়স্ক লোকের ডাক শুনে ঈশা ফিরে তাকায়। তাকিয়ে দেখে বাড়িতে থাকা বহু পুরনো কাজের একটি মহিলা। সেই বয়স্ক লোককে রাইয়ার ঈশা খুব ভালো করেই চিনত। ইনি হলেন খোড়ামণি মা। রাইয়ার ঈশা এনার সাথে প্রচুর গল্প করত।
খোড়ামণি মায়ের কাছেই রাই ছোটবেলার থেকে মানুষ। আর ঈশা যখনই আসতো রাইয়ের সাথে খেলতে, এই খোড়ামণি মায়ের কাছেই ঈশা আর রাই বসে গল্প শুনতেন। বলতে গেলে একদিক থেকে খোড়ামণি মা ঈশা আর রাইকে বড় হতে দেখেছে। খোড়ামণি বলল, আমি অনেকবার সবাইকে বলেছিলাম রাইকে যা ধরেছিল সেটা কোনো স্বাভাবিক জিনিস নয়, কিন্তু ওরা কেউ আমার কথা শুনলো না। প্রথমের দিকেই যদি ওকে ওকে বড় পুরোহিতের কাছে নিয়ে যেত, তাহলে হয়তো আমার রাইমা বেঁচে থাকতো, হয়তো সুস্থ থাকতো, কে জানে। বলে খোড়ামণি মা কাঁদতে শুরু করলো। এই কথা শুনে ঈশা খোড়ামণি মাকে জড়িয়ে ধরলো আর বলল, প্লিজ খোড়ামণি মা, আমায় বলো রাইয়ের কি হয়েছিল, আর আর সেই দিন অজ্ঞান হওয়ার পর কি কি হলো, আমি সবটা জানতে চাই। কেউ আমায় কিচ্ছু জানাতে চাইছে না, কিন্তু রাই আমার একমাত্র ছোটবেলার বন্ধু। আমি সবকিছু মধ্যে ওর সাথে ছিলাম, আর আজ যখন ও আমায় ছেড়ে চলে গেছে, আমি এটাও জানি না যে ওর এইভাবে চলে যাওয়ার কারণটা কি। প্লিজ খোড়ামণি মা, প্লিজ বলো। খোড়ামণি মা বলল, ঠিক আছে, আমি তাহলে তোমায় একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। ঈশা বলল, কোথায়? খোড়ামণি মা বলল, সেই পুরোহিতের কাছে, যে সেই দিন রাইকে মন্দিরে নিয়ে গেছিল। এই কথা বলে ঈশা আর খোড়ামণি মা সোজা মন্দিরে গেল। খোড়ামণি মা পুরোহিতের কাছে গিয়ে বলল, বাবা, আমি রাইয়ের সেই বন্ধু ঈশাকে নিয়ে এসেছি। রাইয়ের মৃত্যুর পর ও নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না, কি হলো সেটা জানার জন্য। আমি কিছু না বুঝতে পেরে আপনার কাছে নিয়ে এলুম। ঈশা ওর খোড়ামণির মায়ের পাশে দাঁড়িয়ে পুরোহিতের দিকে তাকিয়ে বলল, বাবা, সেই দিন আমি রাইয়ের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। আমি জানতে চাই রাইয়ের কি হয়েছে, প্লিজ আমায় বলুন। এই বলে ঈশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তখন পুরোহিত বলল, কেঁদো না মা, আমি খুবই দুঃখিত যে তোমার বন্ধু রাইকে আমি বাঁচাতে পারলাম না। আসলে যে জিনিসটা রাইকে ধরেছিল সেটা কোনো সাধারণ জিনিস ছিল না, সেটা হলো একটা বদরাগী আর প্রতিশোধের জ্বালায় জ্বলা একটা শয়তান প্রেতাত্মা। ঈশার ভয়তে আপদ মস্তক শিউরে উঠল। ঈশা ভয় আর অবাক হয়ে বলল, প্রেত আত্মা? কিন্তু হ্যাঁ, প্রেতাত্মা। প্রেতাত্মাটা বা কেন রাইকে ধরেছিল সেটা তো জানা যায়নি, কিন্তু তোমার অজ্ঞান হওয়ার পর রাইয়ের শরীরে ওই প্রেতাত্মাটি পুরোপুরি ভর করে গেছিল। লাল কাপড় দিয়ে ঢাকার পর যখন আমি মন্ত্র পড়তে আবার শুরু করি, হঠাৎ করে দেখি রাইয়ের পুরো গায়ের থেকে লাল লাল রক্ত গড়িয়ে পড়ছে, চামড়া ফেটে যাচ্ছে, ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে। সেদিন শরীরটা তো রাইয়ের ছিল, কিন্তু গলাটা একটা বয়স্ক মহিলার ছিল। ও কিছুতেই রাইয়ের শরীর ছাড়বে না। ওই প্রেতাত্মাটার কথা শুনে মনে হচ্ছিল যে ও কারুর একটা খোঁজে এসেছে, কিন্তু আমি বেশিক্ষণ পুজোটাকে চালিয়ে যেতে পারলাম না। সেটা রাইয়ের শরীর কিছুতেই নিতে পারছিল না। তাই আমার যে প্রশ্নের উত্তরটা জানার সবচেয়ে বেশি দরকার ছিল, আমি সেটাই ওই প্রেতাত্মার থেকে সবার আগে জিজ্ঞেস করি। বল, কোথা থেকে এসেছিস বল। ঈশা বলল, মাগধা? হ্যাঁ, মাগাধা। এই জায়গাটাতে যেতে হবে, একমাত্র ওইখানেই এই রহস্যের সমাধান হবে।
কিন্তু ওখানে সবাই যেতে পারবে না। কেউ এমন আছে যে না গেলে এই রহস্যের সমাধান হবে না। খোড়ামণি বলল, আমি সবাইকে বলেছিলাম যে রাইকে বাঁচাতে হলে মাকাতা যেতে হবে, কিন্তু এটা শুনে পুরোহিত বলল, তার জন্য আমার একটা ছোট্ট জিনিস করতে হবে, কিন্তু সেইটা একার পক্ষে সম্ভব না। তার জন্য আমার তোমায় লাগবে। আমাকে? হ্যাঁ মা, আমি এই কথাটা সেদিনও তোমার বাবা মাকে বলেছিলাম, কিন্তু তারা মানলো না। আর সেটাই তো স্বাভাবিক, কারণ যেই কাজটা করতে হবে সেটাতে প্রাণের ভয় আছে। এটা শুনেই তো তোমার বাবা মা ক্রিয়াটা আমায় করতে দিল না, তোমায় নিয়ে চলে গেল। ঈশা বলল, কি করতে হবে আমায়? আমায় বলুন, আমি সবকিছু করতে রাজি আছি। বড় কঠিন কাজ মা, ভয়ের কাজ। তুমি কি পারবে? আমি ঠিক পারবো। এইভাবে আমার বন্ধু চলে গেল। আমি যদি আগে জানতাম আমি হেল্প করতাম, কিন্তু এখন আমায় কারণটা জানতেই হবে। অনেক প্রশ্ন আমার মনে আছে, সেই সব প্রশ্নের বোঝা নিয়ে এইভাবে বেঁচে থাকা খুবই মুশকিল। আপনি বলুন কি করতে হবে। পুরোহিত বলল, তাহলে শোনো মা, আজকে রাত 12টা বাজলেই তোমায় এর ঘরে গিয়ে সব লাইট বন্ধ করে তোর দিকে মুখ করে এর তালুতে কাঁচা লেবু নিয়ে বসতে হবে। আর একটা মন্ত্র দেবো, সেটা বারবার করে মুখে আবড়ে যেতে হবে। তোমায় এটা 108 বার জপ করতে হবে। মনে রেখো কিন্তু অনেক ছলনা হবে, ভয়ের প্রদর্শন হবে, অনেক কিছুর আবির্ভাব ঘটবে, কিন্তু মনের জোর রেখে তোমায় মন্ত্রটা জপ করে যেতে হবে। যদি একবার তুমি জপ শুরু করলে তাহলে তুমি কিছুতেই থামতে পারবে না। যদি থামো, প্রেতাত্মাটা তোমায় মেরে ফেলতে পারে। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে তোমার জন্য প্রার্থনা করব, তোমার ভয় নেই। এই কথা শুনে ঈশা, খোড়ামণি আর পুরোহিতের মধ্যে স্থির হয়ে গেল যে তারা সেই রাতেই এই জিনিসটা করবে। কথা মতন রাত্রিবেলা খোড়ামণি মা ঈশার সাথে রাইয়ের সেই ঘরের সামনে দাঁড়িয়ে পড়ল। যুক্তিমতো ঈশা ঠিক রাত 12টা নাগাদ রাইয়ের ঘরে গিয়ে বসল। থমথমে শান্ত ঘর, প্রত্যেকটা জিনিস সাদা চাদর দিয়ে ঢাকা। ঈশার চোখে ভয়ের ছাপ, কিন্তু ও মনে সাহস রেখে মন্ত্রটা জাপ করতে শুরু করলো। পাশের ঘরে পুরোহিত আর খোড়ামণি রয়েছে। পুরোহিত মশাই প্রাণপণে ঠাকুরকে ডাকছে, আর খোড়ামণি তার পাশে দাঁড়িয়ে রয়েছে। সবকিছু শান্ত হয়ে আছে, কোথাও কোনো আওয়াজ নেই। ঈশা ভয় ভয় মন্ত্রটা জাপ করছে। হঠাৎ করে একটা ক্ষীণ কান্নার আওয়াজ ভেসে আসলো। ঈশা ভয়তে থরথর করে কেঁপে যাচ্ছে, আর চোখ থেকে জল পড়ছে। কিন্তু ঈশা পুরোহিতের কথা মতন কিছুতেই মন্ত্র পড়া থামাচ্ছে না। কিন্তু সেই কান্না ক্রমশই বাড়ছে। একটা সময় কান্নাটা এত জোরে হতে শুরু হলো যে ঈশার নিজের কান দুটো চেপে চোখ বন্ধ করে মন্ত্রটা জাপ করতে লাগলো। তখনই ওই আওয়াজের চাপে ঘরের সমস্ত গ্লাস ভেঙে গেল। এমন মনে হচ্ছিল যেন ঈশার মন্ত্র থামানোর কেউ প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। এই এত আওয়াজ, এত উৎপাত হওয়া সত্ত্বেও ঈশা কিছুতেই নিজের মন্ত্র থামাচ্ছে না। কাঁচ ভাঙার পর কয়েকটা জিনিস পড়তে শুরু করলো। কান্নার আর খলখল করা হাসির আওয়াজে পুরো ঘর একেবারে গমগম করে উঠে উঠল। এত কিছুর মধ্যেও ঈশা কিছুতেই নিজের মন্ত্র পড়া থামাচ্ছে না। মনে জোর রেখে ও আরো জোর গলায় মন্ত্রগুলো পড়েই যাচ্ছে। জোরে জোরে চেয়ার টেবিল ছুটতে শুরু করলো কেউ, সব কিছু ভাঙতে শুরু করলো।
গোটা ঘরটা যেন ত্রাহিমাম ত্রাহিমাম করছিল, কিন্তু কিছুতেই ঈশা নিজের মন্ত্র থামালো না তো থামালো না। হঠাৎ করে সব কিছু একদম শান্ত হয়ে গেল, একদম নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঈশার মনে হলো যে আর কিছু হবে না, কিন্তু তখনই জোরে জোরে পায়ের শব্দ রায়ের ঘরের দিকে আসতে শুরু করলো। প্রথমে শব্দটা আস্তে আস্তে হলো, তারপর হঠাৎ করে শব্দটা এত জোরে বেড়ে গেল যেন কেউ তীব্র গতিতে ঘরের দিকে ছুটে আসছে, আর তার সঙ্গে খুব একটা বিকট চিৎকার। ঈশা খুব জোরে ভয় পেয়ে গেল, কিন্তু ও মন্ত্র পড়ার শেষ লাইনটা যেই মুহূর্তেই বলা শেষ হলো, পায়ের আওয়াজটা হঠাৎ থেমে গেল আর পিছনের দিকে সরতে শুরু করলো। হঠাৎ করে সবটা শান্ত হয়ে গেল, চিৎকারটাও থেমে গেল। ঈশা তখনই ঘর থেকে বেরিয়ে পুরোহিত খোড়ামণির কাছে চলে গেল আর বলল, বাবা আমি পেরেছি, আমি পেরেছি। খোড়ামণি মা ঈশাকে দেখে খুব খুশি হয়ে ওকে জড়িয়ে ধরল। পুরোহিত মশাই ঈশার মাথায় হাত রেখে বলল, খুব ভালো মা, তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো। দেখি তাও লেবুটা। পুরোহিত যেই লেবুটা ঈশার হাত থেকে নিয়ে দেখলো, ওর চোখ বড় বড় হয়ে গেল। লেবুটা হাতে নিয়ে দেখলো পুরো লেবুটা লাল হয়ে গেছে, আর লেবুর উপরে লেখা আছে I/18/M। ঈশা বলল, এটার মানে কি? পুরোহিত বলল, এটার মানে হলো তুমি সেই মেয়ে ঈশা, যে এই রহস্যটার সত্যিটা জানতে পারবে মগাধায় গিয়ে। ঈশাকে সেই মগাধা যেতে হবে, কিন্তু সেই বয়সে, যেই বয়সে ওই প্রেতাত্মাটা চায়। তার মানে হলো 18 বছর বয়সে। ঈশার মা ঈশাকে ডাকছে, ঈশা তাড়াতাড়ি আয়, এয়ারপোর্ট যেতে হবে, লেট হয়ে যাচ্ছে তো। ঈশা নিচে নেমে এলো, এসে দেখে সামনেই দাঁড়িয়ে খোড়ামণি। কাঁদো কাঁদো মুখে ঈশাকে বলল, খুব মনে পড়বে তোর কথা মা, ভালোভাবে থেকো। ঈশা বলল, তুমি চিন্তা করো না খোড়ামণি মা, শুধু কিছু বছরের জন্য আমি ইউএস যাচ্ছি, আমি আবার ফিরে আসব। আমার যে এখানে একটা খুব বিশেষ কাজ বাকি আছে। এখনো আমার বন্ধুর মৃত্যুর রহস্য জানা বাকি আছে, এখনো মগাধার রহস্য জানা বাকি আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন মগাধার ডাক, রিটেন বাই অপর্ণা দত্তা। পুরোহিতের ভয়েসে আছে সৈকত রয় চৌধুরী। আমরা আশা করি যে মগাধার পার্ট 1 আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। আপনাদের মূল্যবান কমেন্ট নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। রোমাঞ্চকর গল্প শোনার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে আমরা নেক্সট টাইম যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা যেন আপনার ফোনে এসে যায়। দেখা হচ্ছে মগাধার পার্ট 2-তে।